আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি রাতের ঢাকা থেকে। অফিস ছুটি হয়েছে, বাসায় যাচ্ছে এখন। তীব্র ট্রাফিক, অনেক জ্যাম ওরে আল্লাহ যেন ব্রেক করলো। আসলে যেটা বলতে চাচ্ছিলাম আর কি, অনেক বছর পর আবার সঙ্গী হলো আমার সাথে একটি বাইক। এখানে আবার কি জ্যাম, গাড়ি এক জায়গায় এটা লাগাই দিছে। তো বাইকের কথা বলাতে আমার খুব করে আমার আপনার কথা মনে পড়ে গেল। এখনো মনে আছে, আজ থেকে প্রায় 14 বছর আগের কথা। আমার যেগুলো প্রথম বাইক আমার আব্বা আমাকে কিনে দিছিল, তো সেই বাইকটি নিয়ে যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই, ওটা ছিল হিরো হন্ডা হান। তখন আমি যখন বাইক কিনবো, আমি তখন গত সময় মতো এসএসসি পরীক্ষা পাশ করেছি। তো আমি আমার আব্বা আমার খুব আদরের একমাত্র ছেলে সন্তান ছিলাম। আমি কোনো আপনার করলে সে না করতে পারতো না। তা আমার আপনার ছিল যে আমাকে একটা বাইক কিনে দাও। তো উনি সেটা কিনে দিয়েছিল। কিন্তু আমার না খুব করে এখন এই বাইকটা কেনার সময় আমার অনেক কান্না পাইছিল। অনেক কিছু উপলব্ধি করতে পারলাম এই বাইকটা যখন কিনতে যাই, অথবা যখন কিনেছি, এখন যখন রাইড করছি, তখনও আমার আপনাকে অনেক কিছু মিস করতেছে। আমি কি কারণে জানি, আমার খুব করে মনে পড়লো সেই দিনের কথাগুলো। আমার আপা বেশ কয়েকবার আমাকে রিকোয়েস্ট করে বুঝে যেতে চাইছিল যে আমি তোমাকে বাইক কিনে দেবো কিছু সময় পরে আর কি, এখন ইনস্ট্যান্ট না। বাট কি যেহেতু আমার তখন সেটা এই মুহূর্তে আমার বাইক লাগবে, এই মাসের মধ্যেই বাইক লাগবে। তখন ফ্যামিলির দায়িত্বটা আসলে আমার উপর ছিল না। আমার আব্বা থাকলে আমি আজকে আমার আব্বাকে জড়া ধরে বলতাম, আব্বা আমাকে মাফ করে দিয়ে আব্বা। আমার আব্বাকে সামনে দিলে আমি খুব করে আপনাকে জড়া ধরে বলতাম, আব্বা আমাকে কান্নাকে মাফ করে দিয়ে, আপনারা আসলে বুঝতে পারে নাই। আর তখনই আমার আব্বা, আমি তো তার সন্তান, একমাত্র ছেলে সন্তান, আদৌ একটু প্রিয়, আমাকে সে যেভাবে হোক টাকা ম্যানেজ করে আমাকে বাইক কিনে দিচ্ছিল। আমার রিকোয়ারমেন্ট ছিল দুইটা সামনে চাকা পিছনের চাকা দুইটাতেই ডিস্ক ব্রেক থাকতে হবে। তো প্রথমে পালসার অনেক খুঁজাখুঁজি করেছিলাম, ডিস্ক ডাবল ডিস্ক পাওয়া যায় কিনা, পাওয়া যায়। তো হিরো হোন্ডা হালকে ছিল, ওটা আমার আবার কিনে দিচ্ছিল। তো এই বাইকটি কেনার সময় যে জিনিসগুলো উপলব্ধি হলো, যে আজকে সেই 13 বছর 14 বছর আগের জুবাইর কই। আজকে তো আমার মনে হচ্ছে না যে 150 সিসির বাইকই কিনতে হবে। আমার যদিও আমার অনেক ফ্রেন্ডরা সাজেস্ট করছিল যে বন্ধু R15 নাও অথবা R15M নাও, যদিও আমি চাইলে সেটা নিতে পারতাম আল্লাহর রহমতে। কিন্তু বিশ্বাস করেন, কিন্তু পরিমাণ মন থেকে যে একটা ডিমান্ড, মন থেকে যে একটা চাওয়া, ওই চাওয়াটাই ছিল না যেটা আমার হাই সিসি বাইক লাগবে, R15 লাগবে, অথবা একটু বড় সড়ো বাইক লাগবে, তেমনটা না। আমার এখন মনে হলো যে আগে আমার শখ ছিল, প্রয়োজন ছিল না, আর এখন আমার প্রয়োজন। আর এখন ফ্যামিলির দায়িত্ব আমার উপর। আমি যদি আমার ফ্যামিলির পিছনে 6 লাখ টাকা ইনভেস্ট করে দিই, এটা আমার জন্য এখন উচিত হবে না। অথবা 2.5 লাখ 3 লাখ টাকা যদি একটা বাইক কিনে, সেটা আমার জন্য উচিত হবে না। যার জন্য আমি চেষ্টা করলাম আমার প্রয়োজনের তাগিদে, যেটা আমার জন্য রিজনেবল, অফিসে যাতায়াতের জন্য তেল খরচ আসলে কোনটা কমবে, ওইটাই আমার জন্য পারফেক্ট। যাই হোক, এরকম একটা বাইক নিয়েছি। আজকে যখন কথা বলতেছি, মনটা খুব খারাপ আসলে। বারবার আমার চোখে পানি চলে আসতেছে, আমি কথা বলতেছি আমার চোখ দিয়ে কিন্তু চোখে পানি চলে আসতেছে। আমার আব্বারকে আমি এত পরিমাণে মিস করতেছি এখন, যে আব্বা থাকলে জাস্টে আমি জয় ধরে আপনাকে 2 পায়ে ধরে আমি ক্ষমা চাইতাম যে তখন এত ডিমান্ড করা আসলে আমার উচিত হয় নাই। হ্যাঁ, যদিও আমার আব্বার আসলে আল্লাহ রহমতে উনি অনেক ভালো পজিশনে ছিলেন, তো সামর্থ্য ছিল। একটা কথা আমি শেয়ার করতে চাই, ফ্যামিলির দায়িত্ব যখন আমি নিয়েছি, এরপর থেকে আমি অনেক মানুষকে চিনতে পেরেছি। বিশেষ করে একটা কথা আমি বলি, আবার আমি এই পর্যন্ত যাদের কাছ থেকে ঠকেছি, প্রত্যেকটা মানুষ হয়তো ঠকে, কোনো না কোনো জায়গায় যে একটা না একটা জায়গায় যে ঠকে যায়। তো আমি যাদের কাছ থেকে ঠকেছি, তারা হচ্ছে আমার আপন রক্তের মানুষ। আমি আজ পর্যন্ত আমি অনেক মানুষের সাথে আমার হয়ে চলেছি, যেহেতু আমি প্রায় 2013 সাল থেকে বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে আমি জড়িত, বিভিন্ন কাজকর্ম টুকটাক করে থাকি। তো বড় মানুষ অনেক আমি লেনদেন হয়েছে ওদের সাথে, বিশেষ করে জবের পরে অনেক ধরনের লেনদেন হয়েছে, যাদের আমি দেশের বাড়িতেও একদিনের জন্য চাই নাই, চিন্তাবো না। জাস্ট এমনি আড্ডাবাজি হতো, অথবা টাকা থেকে যে পরিচয়, ওদের সাথে অনেক ধরনের ট্রানজাকশন আমার হয়েছে। বাট কেউ আমাকে 1 টাকা এখন পর্যন্ত ঠকায় নেই। আমার আব্বা যখন মারা যায়, তারপর আমি যেটা দেখলাম, আসলে আমার রক্তের মানুষ সবাইকে আমি বলছি না, যারা আমার এই ভিডিওটি দেখবে বা অনেকে মাইন্ডও করতে পারে, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই জন্য। যারা আমার সাথে এই কাজগুলো করছে তারা নিশ্চয়ই বুঝতে পারবে, অথবা আমার আত্মীয় স্বজন যারা আছে তারাও নিশ্চয়ই
ধরতে পারবে কার কথা বলছি আসলে। তো তখন দেখলাম যে আমার আপন রক্তের মানুষ আসলে বিশ্বাসের সুযোগ নিয়ে, আমি আবার প্রচন্ড বিশ্বাস করতাম তাদের, অনেক বেশি বিশ্বাস করতাম। বিশ্বাসের পরে তারা যে আমাকে একদম মানে উপকার করে তাও না, এর মধ্যে কিন্তু অনেক বেশি উপকারও করেছে। আপা মারা যাওয়ার পর বেশ কিছু দায়িত্ব ওনারা নিয়েছিল, কিন্তু যতটুকু দায়িত্ব নিয়ে আমাকে যতটা আগায় দিচ্ছে, এর ঠিক 1 বছর পর এরকম কিছু কাজ করছে, এর থেকে প্রায় 5 গুণ আমাকে পিছনে ফেলা দিচ্ছে তারা, তাদের মানে তাদের কর্মকাণ্ডের কারণে, তাদের স্বার্থের জন্য। তো জিনিসটা এরকম তাড়াতাড়ি হয়েছে, আর্লি হয়েছে, যে আমি বুঝে ওঠার আগেই, তখন হয়তো বয়সটা কম ছিল, মানে এমনি হয়তো বা একটা পেশায় বলেছিলাম, নতুন মানে সংসারের দায়িত্ব রয়েছি, সবকিছু মিলিয়ে। তো বিশ্বাস করলে আর কি, মানুষকে যখন বিশ্বাস করবো, আপনার রক্তের মানুষকে, মানে কাকে বিশ্বাস করবো, রক্তের মানুষকে তো বিশ্বাস করবো, ঠিক না? তারপর এই বিশ্বাসের ফলেই আর কি আমি একটা জায়গায় যে অনেক বড় ধরনের ঠকে গিয়েছিলাম। আমার আম্মা শুধু একটা কথা বললো, বাবা ধৈর্য ধরো, আল্লাহর রহমতে অবশ্যই সবকিছু ইনশাল্লাহ তুমি রিকভার হয়ে যাবে। হয়তো আমার রিকভার হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহর রহমতে। এবং যারা আমার সাথে, আমি জানি না ওনারা আসলে ব্লগ থেকে করেছে না ওনারা কোনো একটা চক্রান্তের শিকার হয়েছে, সেটাও আমি বুঝতে পারছি না। আমি মানে তারপরও দেখলাম যেটা আমার যতটুকু ক্ষতি হয়েছে, আই থিঙ্ক ওনার কারণ লাইফে এর থেকে বেশি ক্ষতিও হয়েছে। এটাকে মনে হয় ন্যাচারাল রিভেন্সি বলে আই থিঙ্ক এটাকে। আমি কিন্তু চাই নাই কারোর প্রতি কোনো বদ্ধ আমার ছিল না। তো একটা কথা আসলে শেয়ার করতে চাই, আমাকে যারা চিনে অথবা আমার আত্মীয় স্বজনের উদ্দেশ্যে বলতে চাই, আমার আব্বা যখন একদম মারা যায় তখন থেকেই এই জিনিসগুলো আমি উপলব্ধি করতে পারছিলাম একদম আপন রক্তের মানুষের কাছে। তো আমার আব্বা যখন মারা যায় তখন সবসময় তো সবার কাছে টাকা থাকে না, আমার আব্বার মানে এক্সপেন্সিভ একটা হচ্ছে চিকিৎসা চলছিল দীর্ঘদিন পর্যন্ত। তো লাস্ট মুহূর্তে আব্বাকে যখন হাসপাতালে দেওয়ার প্রয়োজন হয়েছিল, তো আমার এক মানে খুব একদম আপন রক্তের মানুষের কাছে আমি কিছু টাকা লোন চেয়েছিলাম, যে এখন গাড়ি করে নিতে হবে, কিছু টাকা লোন দেওয়া যায় কিনা। ও মুখের উপর ডাইরেক্ট দেখা হয়েছিল না, সরি। আমার এক প্রতিবেশী চাচা এই কথাটা শুনছে, মানে সে কিন্তু আমার আপন রক্তের না, বুঝার চেষ্টা করেন, সে আমার আপন রক্তের না। তো ওই প্রতিবেশী চাচা এই কথাটা শুনে, তার একটা গাড়ি ছিল, তো বলতেছে তুমি আমার গাড়িটা নিয়ে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যাও, পয়টা পরে দেখো। তো ওই গাড়িটা নিয়ে আমার আপনাকে আমি হসপিটালে গেছিলাম। তো ওই হসপিটালে যাওয়াই হয়তো লাস্ট যাওয়া ছিল। তো এইটাই আসলে বোঝানোর চেষ্টা করছিলাম যে বাবা থাকলে একটা হচ্ছে, মানুষ বলে না বট বৃক্ষ, ওইটাই আসলে বাবা থাকাটা হচ্ছে মেন জিনিস। আমার বাবা প্রায় দীর্ঘ 5 বছর পর্যন্ত অসুস্থ ছিল। 5 বছর আমার বাবা যতদিন ছিল, আমার কোনো প্রকার ক্ষতি তো দূরের কথা, কোনো কিছু করার চিন্তা ভাবনা করতে পারে না আমার রক্তের মানুষজন যারা ছিল, আপন মানুষজন যারা ছিল। তো যাই হোক, মানে এই কথাগুলো কেন বললাম নিজেও জানি না। আজকে হয়তো মনটা খুব খারাপ লাগতেছিল, আপনার কথা যেটা মনে হয়েছে, যার কারণে এই জিনিসগুলা বললাম আর কি। তো এরকম আসলে বাবা মারা গেলে আপনাদের সবার সাথেই, মানে অনেকের সাথে হয়তো এই জিনিসগুলো হয়। আগে বাংলা সিনেমাতে এই জিনিসগুলো দেখতাম, তো আমার সাথে যখন হলো তখন আমি অনেকটা বেশি আসলে চমকায় যাওয়া, যেটা মানে হতভম্ব হলাম। এই জিনিসগুলো কেমনে সম্ভব আসলে, যাদের ছোট কাল থেকে এত বেশি ভালোবাসছি, যাদের ছোট কাল থেকে এত বেশি বিশ্বাস করছি, তাহলে পৃথিবীতে তো বিশ্বাস বলে আর কোনো কিছুই থাকলো না। এরপর থেকে আসলে এরকম কাউকে এখন আর বিশ্বাস করি না। যত যাই বলুক না কেন মানুষজন, যত কিছু দিয়ে প্রমিস করুক, আমি হয়তো বা বলার কথা বলি কোনো ব্যাপারে, হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভাই বিশ্বাস করলাম, কিন্তু আমি এখন বলে দিলাম আসলে আমি আপনাকে অথবা তোমাকে অথবা তোকে, মানে যেই যেই সম্পর্কে হোক না কেন, এক বিন্দু বিশ্বাস করি না কাউকে এরপর থেকে। যদিও বা আমার রক্তের সম্পর্ক ছাড়া বাকি যাদের সাথে সম্পর্ক ছিল, কারোর কাছ থেকে আজ পর্যন্ত তেমন একটা ঠকতে হয় নাই। তো আমি আবার বলছি না যে আমার রক্তের সম্পর্ক বলতে সবাই যে এরকম করছে, এরকম না, মানে গুটি কয়েক মানুষ, গুটি কয়েক। তাছাড়া আমার যারা মানে রক্তের সম্পর্কে যারা রিলেটিভ, যারা আত্মীয়, ম্যাক্সিমামই আমার অনেক ভালো, আমার অনেক শুভাকাঙ্ক্ষী, আমার অনেক বেশি আমাকে স্নেহ পেয়েছি, অনেক বেশি আদর পাইছি আমি। এটা আমি দেখতে অনেক লাকি, সেটা হোক বাবার ফ্যামিলি থেকে, সেটা হোক মায়ের ফ্যামিলি থেকে। তো সবাই ভালো থাকুক আসলে। যারা আমাকে ঠকাইছে এখন অনেক কিছু স্বাভাবিক হওয়ার চেষ্টা করছে, অনেকে অনেক রকম অ্যাপোলজিস হয়েছে আমার কাছে। তো এখন অ্যাপোলজিস হলে তো কোনো লাভ নাই, ঠিক না? যা ক্ষতি তো করার আপনারা করলে নেই, হ্যাঁ। তো আমি চাইলে তখন অনেক বেশি রিভিউস দিতে পারতাম, প্রতিশোধ দিতে পারতাম, এরকম আমি করতে চাইনি। আমি শুধু চাইছি আপনাদের মানে অনুশোচনা। মানুষের সবচেয়ে বড় প্রতিশোধ কি জানেন? মানুষের অনুশোচনা। অনুশোচনার একটা মানুষকে জ্বালায় পুরা মারা ফেলতে পারে। অনুশোচনা একটা এইরকম একটা জিনিস, আমি শুধু এটাই চেয়েছিলাম একটা না একটা সময় ওনারা অনুশোচনা হবে, ওনার অনুশোচনা হোক, ওনাদের অনুশোচনা হোক। হয়তো ওই জিনিসগুলো এখন হচ্ছে। তো যাই হোক, অনেক কথাই তো বললাম এই ফ্যামিলি প্রসঙ্গে, আসলে এই কথাগুলো বলতে চাই নাই। বাট
একটা না একটা সময় হয়তো বা আমি সবার জন্য বলছি না এই কথাগুলো, হয়তো বা এই জিনিসগুলো সবার হয়ে থাকে। মোরাল অফ দ্য স্টোরি আসলে একটা কথাই বলতে চাই, যতই রক্ত সম্পর্ক হোক, বাবা ছাড়া এক্সট্রিম ভাবে কাউকে কোনোদিন বিশ্বাস করবে না, সেটা হোক আপন ভাই আপন বোন। একটা কথা বলে রাখি, মানে আমার এই ঘটনাগুলো একটা হুজুর শুনেছিল। হুজুর শোনার পর উনি আমাকে একটা কথা বলছিল, নিজের হক কিছু কিছু জায়গায় আদায় করা এটা ফরজ, আদায় করতে হয়। তো এখন থেকে আমি আমার আত্মীয় স্বজন যারা কিছু মাত্র, মানে কিছু সংখ্যক যারা আমাকে সকল চেষ্টা করছে, সেই সময়টা হয়তো বা খুব শীঘ্রই আমার কাছে চলে আসবে, হয়তো বা চলে আসতেছে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। সময় এমনও একদিন আসবে, শুধু আমি একজনের বলছিলাম, একজন আমাকে নিয়ে খুব আফসোস করছিল, বলছিল হাই হাই তোমার সাথে এরকম হইলো। তখন আসলে আমার কোনো কিছু করার ছিল না। তখন আমি বলছিলাম ভাই ইনশাল্লাহ একদিন সময় আমারও আসবে, খুব শীঘ্রই ইনশাল্লাহ সেই সময়টা হয়তো আমারও আসবে। আমিও এটা নিয়ে ফাইট করতে চাই, এখন ফাইট করবো ইনশাল্লাহ। কারণ আমি অনেক বিশ্বাস করেছিলাম আপনাদের, অনেক বিশ্বাস করেছিলাম। তো এই ভিডিওটা দেখে আবার আপনারা মনে করবেন এটা কোনো সতর্কতা বাণী না, এটাই বাস্তব। আপনারা যে আমার সাথে করেছেন, এর প্রতিটি জিনিস এখন থেকে আমি পই পই করে হিসাব করে তারপর নিব। বিশেষ করে আমার বাড়িটার কথা। যাই হোক, অনেক বেশি কথা আই থিঙ্ক আপনাদের সাথে বলে ফেলছি। কথা বলতে বলতে বাসার কাছে একদম চলে আসছি। অল্প কিছুক্ষণের মধ্যেই বাসায় ঢুকে যাব। আল্লাহর রহমতে খুবই সেফলি রাইড করে বাসা পর্যন্ত আসতে পারলাম। এখনো বাসায় ঢুকি নাই, ঢুকা পর্যন্ত আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করব। একটা বাসা পরেই হচ্ছে আমার ডেস্টিনেশন, আমি এখন বাসায় ঢুকবো। আর এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমি বাসায় চলে আসছি, এখন থেকে এরকম ব্লগ দেওয়ার চেষ্টা করবো। ফাইনালি বাসায় আসলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কথা বাড়াবো না। এখন বাইক পার্কিং করে বাসায় যাব। তো এখন থেকে আপনারা সবাই পাশে থাকবেন এটাই আশা করছি। অলরেডি বাসায় ঢুকে যাব। তো এটাই বলার ছিল। সবাইকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।